নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ইংরেজি নববর্ষে আমার সমস্ত দর্শককে জানাই শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আজকে যে বিষয়টা নিয়ে আমি প্রতিবেদন করেছি সেটা আপনাদের জানাই, বা যে বিষয়টা আপনাদের সামনে উত্থাপন করব সেটা হচ্ছে যে 2025 সাল 2020-র মতো কিছুটা উল্টো পুরাণ হবে না তো, মানে 20-র পুনরাবৃত্তি কিন্তু একটু উল্টো দিকে বইবে না তো, এরকম একটা চিন্তা বা ভাবনা আমার মনে হচ্ছে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। কেন সেটা আপনাদের একটু বলছি। কারণ 2020 সালে অনেকগুলো ছবি ভেসে ওঠে যে কলকাতা থেকে চার্টার্ড ফ্লাইটে সব দিল্লি যাচ্ছে, দিল্লি ছুটছে, বঙ্গরাজনীতিতে যেটা হয়েছিল। বিজেপির হেস্টিংস অফিসে ভিড়, রোজই কেউ না কেউ যোগদান করছে। তখন মুরলীধর সেনলের অফিসটাকে বিজেপি খুব একটা ব্যবহার করতো না। অফিসটি ছিল কিন্তু হেস্টিংসে সেটা বেশি ব্যবহার হতো অফিসটাকে। তো এবং দিল্লির অফিস, সেখানে কেন্দ্রীয় নেতারা এক এক দিন এক একজন তৃণমূল বিধায়ক নেতাদের যোগদান করাচ্ছেন। এরকম চিত্র 2020 সালে বিশেষ করে শেষ দিকটাতে ব্যাপকভাবে চোখে পড়েছে। এবং আপনারা জানেন যে 19 সালে যখন বিজেপি এ রাজ্যে লোকসভায় ভালো ফল করলো, 18টি আসন জিতলো, তখন থেকেই হচ্ছে বিজেপি রাজ্য নেতারা, কেন্দ্রীয় নেতারা একটা স্লোগান খুব দিতেন যে এবারে হাফ, 21-এ সাফ। তো 21-এ তৃণমূল সাফ হয়ে যাবে, এই আশায় তৃণমূলের কিছু বিধায়ক মন্ত্রী তারা পা বাড়াতে শুরু করলেন, আস্তে আস্তে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করলেন। এবং এই দলবদলের প্রধান ভূমিকায় ছিলেন হচ্ছে তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় এবং এখানে যে কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন সেই কৈলাস বিজয়বর্গীয়। এই দুজনে মিলে হচ্ছে এই অপারেশন তৃণমূল বা তৃণমূলের নেতা মন্ত্রীদের, বিধায়কদের দলে ভেড়ানো, দিয়ে দল ভারী করা, এবং একটা আশা যে এই দল ভারী করলে, বিধায়কদের ভেঙে দিলে, নেতাদের ভেঙে দিলে, তাহলে 21-এ জয়টা অনেক সহজ হয়ে যাবে। এইরকম ভাবে তারা একদম 20 সাল পড়ার সঙ্গে সঙ্গে অপারেশনটা শুরু করলেন। এবং আমরা দেখলাম যে যথারীতি হচ্ছে যাওয়াও হলো। শুভেন্দু অধিকারী শেষ বেলায় গিয়েছিলেন, তিনি ডিসেম্বর মাসের 19 তারিখে গিয়েছিলেন 2020 সালে। এবং অমিত শাহর মিটিংয়ে হচ্ছে তিনি অমিত শাহর হাত থেকে পতাকা তুলে নিয়েছিলেন। কিন্তু অনেকে ছিলেন, রাজীব ব্যানার্জি মন্ত্রী, তিনি আরো অনেকে হচ্ছে, শোভন চট্টোপাধ্যায় বেহালার বিধায়ক ছিলেন, তারা সব স্পেশাল ওই ফ্লাইটে হচ্ছে, চার্টার ফ্লাইটে সব হচ্ছে দিল্লিতে যাচ্ছিলেন এবং দিল্লি থেকে কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে সব পতাকা নিয়ে বিজেপিতে যোগদান করছিলেন। একে একে বিধায়ক প্রবীর ঘোষাল, আমাদের আর বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত সব লাইন লাগালেন। এবং হচ্ছে শেষ দিকে শুভেন্দু অধিকারী গেল। শুভেন্দু অধিকারী যোগদানের পরও আরো বেশ কিছু নেতা তারা হচ্ছে গিয়েছিলেন। কোচবিহারে মীর গোস্বামী ছিলেন, মাটিগাড়া শিখা চ্যাটার্জি, তিনি অবশ্য বিধায়ক ছিলেন না। তো এইরকম ভাবে পরের পর নদিয়ার পার্থসারথী চ্যাটার্জি, এরকম অনেক বিধায়ক মন্ত্রী নেতা দলে দলে হচ্ছে তৃণমূল ছেড়ে বিজেপি যাওয়ার, বিজেপি দলে নাম লেখালেন। এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ কয়েকটা বৈঠকও হলো তৃণমূল নেতৃত্বের, যখন থেকে বা রাজীব ব্যানার্জির সঙ্গে হয়েছিল পার্থ চ্যাটার্জির বাড়িতে, বা যে আমাদের উত্তর কলকাতার তৃণমূল যে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কিন্তু সেই বৈঠকে ফলপ্রসূ কিছু হলো না, কারণ তারা অলরেডি সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন যে তারা বিজেপিতে যোগদান করবেন, কথাবার্তা এগোচ্ছিল। তো যথারীতি তারা সেখানে গেলেন এবং যাওয়ার পরে এক ঝাঁক তৃণমূল নেতাকর্মী, বিধায়কেরা, মন্ত্রী বেরিয়ে গেলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় অবিচল ছিলেন যে, এবং তিনি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটা মনে করেছিলেন যে দলের বিধায়ক মন্ত্রীরা বেরিয়ে গেলেও হচ্ছে তিনি তার হচ্ছে কৌশলেই তিনি নির্বাচনে সাফল্য আনবেন। এবং যথারীতি 2019-এর লোকসভা ভোটের পর থেকেই ভোট কুশলী যে পিকে, মানে প্রশান্ত কিশোর, তিনি তার স্ট্র্যাটেজি মতো তৃণমূলকে সাহায্য করছিলেন। এবং মমতা, তিনিও হচ্ছে তার কৌশল মতো তিনি প্রচার চালাচ্ছিলেন। এবং তিনি মনে করেছেন যে এরা বেরিয়ে গেল হয়তো দলে তেমন কিছু ক্ষতি হবে না। কিন্তু একটা রব উঠে গেল শুভেন্দু অধিকারী যোগদানের পর থেকে যে এবার বোধহয় একেবারে বিজেপি ক্ষমতায় এসে যাচ্ছে। অমিত শাহরাও শুরু করে দিলেন ঢাক পেটানো যে ইসবার 200 পার। তো এইরকম একটা পরিস্থিতি কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তৃণমূল ছেড়ে চলে গেলেও হচ্ছে বিজেপিতে গিয়ে দল ভারী করলো। এর মধ্যে অনেক সেলিব্রিটিও ছিলেন, আপনারা জানেন।
মাঝে মধ্যেই দুপুরবেলা দেখা যেত যে হেস্টিংসের অফিসে বিজেপির সেখানে সেলিব্রিটিরা যোগদান করছেন, আজ অমুকে কাল অমুকে এইসব সব যোগদান করছেন। তো এইসব করিডোরও আলটিমেটলি বিজেপি মুখ থুবড়ে পড়লো, ৭৭টা আসনে আটকে গেল। তো এবার যেটা আমার মনে হচ্ছে সে একটু উল্টো পুরাণ হতে পারে। আমি জানি না সেটা যে তৃণমূল নেতৃত্ব কতটা সেটা অ্যাকসেপ্ট করছেন বা করবেন, কারণ এখনো পর্যন্ত যা অবস্থা তাতে ২০২৫ সালে এই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে বিজেপির, রাজ্য বিজেপির, বঙ্গ বিজেপির হাল সত্যিই খারাপ, সাংগঠনিক হাল খুবই খারাপ। বিজেপি নেতারাও সেটা জানেন। বিশেষ করে লোকসভা ভোটের পরে লোকসভা ভোটে ফল খারাপ হয়েছে, ৬টা আসন কমে গেছে। দিল্লিতেও দলের অবস্থা ফল খারাপ হয়েছে। সরকার গড়লেও হচ্ছে তাদের একক সংখ্যাগরিষ্ঠতা নেই। নরেন্দ্র মোদী সংসদে নানানভাবে বিব্রত হচ্ছেন বিরোধীদের কাছে। তো এইসব চলছে। এই অবস্থা দাঁড়িয়ে ২০২৫ সালে নিশ্চিতভাবে বিজেপির কেন্দ্রীয় নেতারা আরেকটা রব তুলবেন, কিন্তু অবস্থা যা তাতে বিজেপি ৭৭ জন বিধায়ক এখন কমতে কমতে ৬৬তে এসে দাঁড়িয়েছে। অনেকগুলো আসন তারা হেরে গিয়েছিল উপনির্বাচনে, একজন দুজন এখন বিজেপিতে থেকেও নেই, তারা তৃণমূলের সঙ্গে রয়েছেন। তো এরকম একটা অবস্থায় এখন বিজেপির বিধায়করা অনেকেই মনে করছেন না যে, বা বিশ্বাস করছেন না যে বিজেপি ২৬ সালে ক্ষমতায় আসতে পারে এই রাজ্যে। যা অবস্থা এখন, শুভেন্দু অধিকারী হিন্দুত্ব করছেন, কিন্তু দলের বিধায়কদের মধ্যে একটা ডিভিশন রয়েছে এবং শুভেন্দুকে নিয়ে ক্ষোভও রয়েছে। উত্তরবঙ্গে শুভেন্দু, শঙ্কর ঘোষ তিনিও দল বদলু, সিপিএম থেকে এসছেন, তাকে বেশি তোল্লা দেওয়াতে উত্তরবঙ্গের বেশ কিছু বিধায়ক শুভেন্দুর উপর ক্ষুব্ধ। একইভাবে দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলাতে ক্ষোভ বিক্ষোভ রয়েছে। বিভিন্ন লোককে প্রায়োরিটি দেওয়াতে তারা, অন্যরা মনে করছে যে আমরা বঞ্চিত হচ্ছি। এইসব নিয়ে আছে, সেগুলো বোঝাই যাচ্ছে কিছু কিছু মিটিংয়ে তাদের বিধায়কদের অনুপস্থিতি, সেটাও পরিষ্কার করে দিচ্ছে। এটা বিজেপির মধ্যে এখন আর নতুন কোনো চর্চা না, এটা সকলেই এখন জানেন। আবার কেউ কেউ অজুহাত দিচ্ছেন যে বিধানসভা অধিবেশন শেষ হয়েছে, তারপর আর বৈঠকে কেন থাকবেন, তারা বাড়ির দিকে রওনা দিয়েছেন বা জেলায় রওনা দিয়েছেন, এসব বলা হচ্ছে। কিন্তু সংগঠনের হাল যে খারাপ বিজেপি এবার বুঝতেও পারছে। সদস্য সংগ্রহ অভিযানেই তারা টের পেয়েছে যে হাল খুব একটা ভালো নয়। নিচু তলায় ক্ষোভ রয়েছে যে তারা কর্মীরা নিষ্ঠা, পুরনো কর্মীরা, আদি কর্মীরা নিষ্ঠা সহকারে কাজ করছেন, অথচ ভোটে টিকিটের সময় হচ্ছে, যখন পঞ্চায়েত, পুরসভা বা বিধানসভা, লোকসভায় সব ভোট আসছে, ভোটের টিকিটের সময় তখন দল বদলুদের হচ্ছে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এই জন্য নিচুতলায় ক্ষোভ রয়েছে এবং সদস্য সংগ্রহ অভিযানে নিচুতলায় একটা বড় ভূমিকা থাকে। তাদের মধ্যে এই ক্ষোভটা রয়েছে যে আমরা তো আমরা সদস্য সংগ্রহ করব, সংগঠনের জন্য কাজ করব, কিন্তু টিকিটের সময় দলবদলুরা নেপোয় দই মেরে দেবে। তো এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে এখন বিজেপি বিধায়করা। অনেকেই শোনা যাচ্ছে যে পা বাড়িয়ে রয়েছেন তৃণমূলের দিকে, কিন্তু তৃণমূল নেতৃত্ব বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কতটা অ্যাকসেপ্ট করবে সেটা একটা বিষয়। কারণ ২০২১ বা ২০২০ সালের মাঝামাঝি বা শেষ দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সহ্য করেছেন, যে এতগুলো লোক বেরিয়ে যাওয়ার পরেও, বা নেতা মন্ত্রী বেরিয়ে যাওয়া, মেয়র, বিধাননগরের মেয়র, এরা বেরিয়ে যাওয়া, বেশ কিছু বিধায়কের বেরিয়ে যাওয়ার পরেও কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো করবেন এই ভেবে তাকে আবার তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসিয়েছেন। তারপর সেগুলো করেওছেন তিনি। লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য স্বাস্থ্যসাথী যেসব প্রকল্পগুলো ছিল, তো এইটার পরে তার সুফলও তৃণমূল সরকার পেয়েছে বা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছে। তো এটার পরেও হচ্ছে ২০২৬-এ এমন কোনো জাদুকাঠি নেই যে বিজেপি রাতারাতি হচ্ছে এই অবস্থা থেকে বিরাট কিছু পরিবর্তন করে দিতে পারে। এটা বিজেপির রাজ্য নেতারা বা কেন্দ্রীয় নেতারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না। সেই দিক থেকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত হয়তো আর ১ বছর ২ মাস, ২৬-এর মার্চ টার্চে ভোট ঘোষণা হয়ে যাবে। এই ১ বছর ২ মাস ৩ মাসের মধ্যে বিজেপি এই ৬৬ জন ৬৭ জন এমএলএদের মধ্যে কতজনকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন সেটা নিয়ে যথেষ্ট চিন্তা বা আশঙ্কা রয়েছে দলের নেতৃত্বের মধ্যে। এখন যতজন আসতে চান বা যতজন দল বদলাতে চান, যদি চান, আমি সেটাই বলছি, তাদের মধ্যে কতজনকে তৃণমূল অ্যাকসেপ্ট করবে বা তাদের সত্যি সত্যি দলে নেওয়ার প্রয়োজন আছে কিনা সেটা বিচার করে। তো সেটাও একটা বিষয়। অনেকে হয়তো চাইলেও ঢুকতে পারবেন না, তাকে দলে থেকে যেতে হবে, এরকম একটা ব্যাপার আছে। পাল্টা তৃণমূলের দিক থেকে কাউকে ভাঙিয়ে আনা, আমি জানি না এই মোমেন্টে বিজেপির পক্ষে সম্ভব কিনা, বা বিজেপির রাজ্যের যে অবস্থা, কোনো তৃণমূল নেতা বা বিধায়ক বা মন্ত্রী তিনি সেদিকে পা বাড়াবেন কিনা। হয়তো তৃণমূলের দলীয় স্তরে বা বিভিন্ন পদে কিছু রদবদল হতে পারে এ মাসে। সেই রদবদলের পরে যারা ক্ষমতা থেকে সরে যাবে তাদের মধ্যে কেউ কেউ হয়তো পা বাড়াতে পারেন, কিন্তু এখন যা বিজেপি রাজ্য, বঙ্গ বিজেপির যে অবস্থা, তাতে
শুভেন্দু অনেক আশা টাশা দেখাচ্ছেন যে এরকম 38% আর বেশি ভোট পেয়েছি, আর 5% হিন্দু ভোট পেলেই হচ্ছে জিতে যাব। কিন্তু সেই 5%টা খুব কম শতাংশ নয়। তখন এই 38-এ পৌঁছানোর পরে 38 থেকে ওই 43, 44, 45-এ যাওয়া সেটা কিন্তু খুব কঠিন। সেটা শুভেন্দুও খুব ভালো জানেন, শুভেন্দুর বিধায়করা জানেন, নেতারাও জানেন। তাই এবার ওই 20 সালে যেটা হয়েছিল সেটার উল্টো পুরাণ আবার 25 সালে দেখা যাবে না তো। 25 সালের মাঝামাঝি সময় বা 25 সালের শেষ দিক থেকে আবার আরেকটা দল ভেঙে শাসক দলের দিকে লাইন লাগাবেন না তো কেউ। এখন জানি না শেষ পর্যন্ত কি হবে, রাজনীতির কথা কিছুই বলা যায় না, আনপ্রেডিক্টেবল রাজনীতি। কোন নেতা কোন মন্ত্রী কখন কি অফার পাবেন, কোথায় কি যাবেন সেটা কেউ আগাম বলতে পারে না। আজকে আছেন বিজেপিতে, কাল তৃণমূলে চলে যেতে পারেন, এরকম হতে পারে। তবে আমার আশঙ্কা বা আমার মনে হচ্ছে যে এবার হয়তো 20 একটা উল্টো পুরাণ হতে পারে। কারণ অনেকেই পাওয়ারই আছেন, তারা হয়তো শেষ পর্যন্ত আবহাওয়া বুঝে জল মেপে তারা হয়তো বিজেপিতে শেষ পর্যন্ত নাও থাকতে পারে। এখন দেখা যাক রাজনীতি কি বলে, বঙ্গ রাজনীতি কোন পথে গড়ায়, কোন দিকে চলে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।